আজকের আমাদের গল্পটি সকল বয়সের দর্শকদের জন্য নয়। গল্পের বিষয়বস্তু অত্যন্ত সংবেদনশীল। গল্পের কিছু অংশে কড়া ভাষা এবং ভয়ঙ্কর দৃশ্যের প্রয়োগ রয়েছে, যা অনেক দর্শকের কাছে গ্রহণযোগ্য না হতে পারে। এই ঘটনা ও তার সমস্ত চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক এবং বাস্তব ঘটনা বা ব্যক্তির প্রতিনিধিত্ব করে না। তাই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণরূপে নিজ দায়িত্বে দেখবেন। নমস্কার, আমার নাম প্রত্যুষ অধিকারী। আমার নামটা বললাম তার কারণ পরবর্তী কটা মিনিট আপনাকে আমার সাথেই কাটাতে হবে। এখন সে কথা না হয় থাক। আচ্ছা, আপনারা কি ভূতে বিশ্বাস করেন? আপনারা কি ভূতে ভয় পান? যদি পান তাহলে বলতে চাই, আজ থেকে সব ভূত পিশাচ এদের ভয় পাওয়া আর কোনো দরকার নেই। ভয় পেতে হলে এই মানুষ, অথবা বলা ভালো এই মানুষরূপী যে পিশাচরা সমাজে ঘুরে বেড়াচ্ছে তাদের পান। কেন বললাম তার কারণ একটু পরেই জানতে পারবেন। তাহলে এবার আমার কথা বলি। আমি কলকাতায় এক নামী সেলস অফিসে গত 13 বছর যাবৎ কর্মরত। সেই সূত্রেই গোটা দেশের নানা জায়গায় নানান সময়ে আমাকে ঘুরে বেড়াতে হয়। সেই দৌলতেই একাধিকবার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছিল আমায়। কিন্তু আপনাদের যেই অভিজ্ঞতার কথা বলতে চাই, সেই অভিজ্ঞতা একক এবং অদ্বিতীয়। আর কখনো নিজের চোখে দুঃস্বপ্নেও সেই অভিজ্ঞতার সাক্ষী হতে চাই না। নিজের কাজটা ভালোভাবে পারদর্শিতার সাথে করি বলে আমার যথেষ্ট নাম ডাকও আছে কোম্পানিতে। বিভিন্ন রকম প্রবলেম সলভ করে কোম্পানির মুনাফা নিশ্চিত করার আমার প্রায়ই এদিক ওদিক থেকে ডাক পড়ে। এই রাজ্য থেকে ওই রাজ্য, ওই রাজ্য থেকে এই রাজ্য, এরকম আমার লেগেই থাকে। সেইবার আমি অফিস থেকে ছুটি নিয়ে ছোট্ট একটা ট্রিপে যাচ্ছি। এমন সময় আমার বস আমাকে ডেকে পাঠালেন। স্যার, মে আই কাম ইন? Yes, Pratush. Come in. ইয়েস স্যার। কোনো আর্জেন্ট দরকার ছিল? হ্যাঁ প্রত্যুষ, আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে এবং কাজটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই কাজটার জন্য আমি তোমার উপর ছাড়া আর কারোর উপরেই ভরসা করতে পারছি না। কিন্তু স্যার, আমার তো লিভ নেওয়া আছে, তো অ্যাপ্লিকেশনও দিয়েছিলাম, তো একটু প্রবলেম হয়ে যাবে স্যার আমার। হ্যাঁ প্রত্যুষ, আমি জানি তোমার ঘুরতে যাওয়া আছে, বেড়াতে যাওয়া আছে এবং তার জন্য তুমি অফিস থেকে দুদিনের লিভও নিয়েছো। কিন্তু দেখো, এই কাজটা করে দিলে আমি তোমায় একেবারেই নিরাশ করব না। পাটনা থেকে কাজটা সেরে আসার পরে তোমার দুদিনের ছুটি আমি 4 দিন করে দেবো সিধা। তোমায় শুধু পাটনায় আমাদের অফিসের ব্রাঞ্চে গিয়ে দেখতে হবে যে লোকগুলো ঠিকঠাক কাজ আদৌ করছে কিনা, কারণ গত কয়েক মাস ধরে হিসেবে অনেক গরমিল পাওয়া যাচ্ছে। তাহলে আর কি, এরকম অফার তো আর মিস করা যায় না। তো আপনি যদি একটু আমার যাতায়াতের ব্যাপারটা দেখে। আমি জানতাম তুমি এই অফারে রাজি হবে। তাহলে আর দেরি করো না, আজকের দুপুরের ট্রেনটাতেই পাটনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো। আর ডেফিনেটলি তোমার যাতায়াতের আর পাটনায় থাকার খরচটা অফিসই বহন করছে, তাই আশা করি তোমার খুব একটা অসুবিধা হবে না। ও হ্যাঁ প্রত্যুষ, আরেকটা কথা, এইবার তুমি দুলালের গেস্ট হাউসে থাকছো না? তো এই কোম্পানির আশেপাশে কোনো একটা গেস্ট হাউস দেখে নিও, ঠিক আছে? কিন্তু স্যার, এরকমটা কেন? সে এক কারণ আছে, তবে পরে একদিন বলবো। আপাতত আর দেরি করো না, না হলে ট্রেনটা মিস করবে। এখনই বেরিয়ে পড়ো পাটনার উদ্দেশ্যে, যাও, গুড লাক। যত সব বেকার ঝামেলা। ওখানে গিয়ে কোথাও একটা থাকা নিয়ে কথা, কোথায় থাকছি অত জেনে লাভ নেই আমার। তারপর আর কি, সেদিনকেই কথা মতো বেরিয়ে পড়লাম পাটনার উদ্দেশ্যে। এইভাবেই 2 দিন কাটানোর পরেই আমার 4 দিনের ছুটি কনফার্ম। পাটনা অফিসে পৌঁছে যা বুঝলাম, মোটামুটি ওই 2-3 দিনের মতো কাজ আছে, কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি অফিসেই কাটাতে হবে আমাকে। রাতে গেস্ট হাউসে ফিরে রাতটা গেস্ট হাউসে কাটিয়ে আবার পরের দিন সকাল থেকে একই রুটিন। সকাল থেকে কাজ করতে করতে জানতে পারলাম অফিসের নাকি সমস্ত গেস্ট হাউসগুলোতে কনস্ট্রাকশনের কাজ চলছে। তাই আমাকে বাধ্য হয়ে আর কি দুলালদাকেই ফোন করতে হলো, যাতে রাতটা দুলালদার গেস্ট হাউসে থাকতে পারি। এই কথা আর বসকে জানালাম না, আবার ফালতু ক্যাচাল। সেদিনের মতো কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে আমি দুলালদাকে একটা ফোন করে দিই।
যাতে দুলালদা গুছিয়ে রাখতে পারে সব কিছু। তো এখানেই বলে রাখি, দুলালদার গেস্ট হাউসটা শহর থেকে অনেকটা দূরে, আশেপাশে খুব একটা বাড়িঘর নেই, একটু নির্জন জায়গায় আর কি। গেস্ট হাউসে পৌঁছে দুলালদাকে ডাক দিলাম। দুলালদা। প্রত্যুষ বাবু আসছে। দুলালদার সাথে সাথেই দরজা খুলে দিলেন। আমি ভেতরে গিয়ে বসলাম। তা প্রত্যুষ বাবু, আসতে কোনো তকলিফ হয়নি তো আপনার? না না, আসতে কোনো প্রবলেম হয়নি, কিন্তু ওই অফিসের সারাদিনের কাজ, তারপর একটু ক্লান্তিতে আর কি। সারাদিনের ধকলে খুব খিদে পেয়ে গেছে। কি খাবার দাবার রেডি? হ্যাঁ হ্যাঁ, আপনি ফোন করার সাথে সাথে আমি আপনার খানা দানা ঘর সে বানা কে লাকে यहाँ पे রেডি করকে রেখেছি। কিন্তু এই কম সময়ে এর থেকে বেশি কিছু আর করে উঠতে পারিনি। আপনি যদি আপনার আসার খবরটা একটু আগে আমাকে দিতেন তাহলে আপনার জন্য মাংস ভাতের বন্দোবস্ত করে রাখতে পারতাম। আরে না না, অত ব্যস্ত হচ্ছ কেন? ওসব কেন লাগবে? তুমি যা করেছো তাতেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনি বরং এখন হাত মুখ ধুয়ে দিয়ে খানা পিনা করে শুয়ে পড়ুন। সারাদিন বহু ধকল গেছে। আমি কাল সকালে আপনার অফিসে যাওয়ার আগে ঠিক টাইমে এসে আপনার ব্রেকফাস্ট দিয়ে যাব। আর দুপুরের কা খানা তো আপনি অফিস থেকেই করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, ওটা অফিসের ক্যান্টিন থেকেই হয়ে যাবে। আমি এখন চলি প্রত্যুষ বাবু। তবে একটা কথা ছিল প্রত্যুষ বাবু, আপনার अगर কোনো রকম তকলিফ ছাড়া একেবারে নিন্দ হয়ে যায় তো अच्छी बात আছে, लेकिन अगर बीच रात में किसी का दरवाजा खटखटाने का आवाज आसे तो खोलने का जरूरत नहीं আছে प्रत्युष बाबू। কেন, চোর ডাকাতের ভয় নাকি? आप बस दरवाजा ना खोलिएगा। আপনি এবার হাত মুখ ধুয়ে নিয়ে খেয়ে নিন। আমি এখন চলি। শুভরাত্রি প্রত্যুষ বাবু। দুলালদার কথাগুলো একটু অদ্ভুত লাগলো ঠিকই, কিন্তু সারাদিনের এত ধকলের পর আর ওগুলোই কান দেওয়ার মতো অবস্থা আমার ছিল না। দুলালদা চলে যাওয়ার পরেই হাত মুখ ধুয়ে খেতে বসে পড়ি। দুলালদা ভাত আর সোয়াবিনের তরকারি বানিয়ে দিয়ে গেছিল। খাওয়া শেষ করে বাসনগুলো রান্নাঘরে রেখে লাইটটা অফ করে আমি আমার এই ক্লান্ত শরীর নিয়ে শুতে চলে গেলাম। শুয়েছি প্রায় 15-20 মিনিট মতো হয়েছে। হঠাৎ দেখি দরজায় টোকার শব্দ। আমি হঠাৎ করে উঠে বসলাম শব্দ পেয়ে। বিছানায় বসেই জিজ্ঞেস করলাম, কে? তিন চারবার এরকম করার পরেও কোনো উত্তর এলো না। কিন্তু দুলালদা বলেছিল যে দরজা খুলতে না, তো আমার একটু অদ্ভুত লাগলো, তাই আমি ঠিক করলাম আগে জানলা খুলে দেখবো কে। কিন্তু জানলা খুলেও আমি বাইরে কাউকেই দেখতে পেলাম না। তো আমি বুঝতে পারছিলাম না কি বা কি হচ্ছে এখানে। তো সাথে আমার তেমন কিছুই ছিল না, তাই ভাবলাম দরজাটা খুলে দেখতেই পারি, কারণ চোর ডাকাতের ভয় তো আমার নেই। তো যদি কেউ বিপদে বিপদে পড়ে। কিন্তু দরজা খুলেও কিছু দেখতে পেলাম না। তো আমি ভাবলাম হয়তো আমার কোনো ভ্রম ছিল বা আমি ভুল শুনেছি। তো দরজা বন্ধ করে আবার শুতে চলে গেলাম। বিছানায় গিয়ে সবেমাত্র শুয়েছি, হঠাৎ করে রান্নাঘর থেকে বাসন পড়ার শব্দ শুনতে পেলাম।
আমি তখনই পাশ ফিরে উঠে বসলাম আর বিছানা থেকেই দেখার চেষ্টা করলাম রান্নাঘরের ব্যাপারটা কি। এ, কি হচ্ছে? তারপরে আমি আর এক মুহূর্ত নষ্ট না করে শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে দৌড়ে যাই দরজার দিকে। এই ঘরে আজ রাতে আর এক মুহূর্ত নয়। দরজা খুলে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিই আর ভয়ে আতঙ্কে হাঁপাতে থাকি। কেন জানি না মনে হচ্ছিল ঘরের ভেতরে যে আছে সে বাইরে আমাকে কিছুই করতে পারবে না। তারপর সারা রাতটা বাইরের বেঞ্চে বসেই কাটাবো বলে ঠিক করি। জানি না কখন বেঞ্চে বসে থাকতে থাকতেই চোখ লেগে যায়, ঘুমিয়ে পড়ি। হঠাৎ দুলালদা আমাকে এসে ডেকে তোলেন। দেখি সকাল হয়ে গেছে। प्रत्युष बाबू उठिए, सुबह हो गए। प्रत्युष बाबू उठिए। দুলালদা কি হচ্ছে বলো তো? কাল রাতে এগুলো কি দেখলাম? দুলালদা হয়তো সবটা আগেই আন্দাজ করে ফেলেছিলেন, তাই বললেন, আপনাকে কাল রাত্রে বারবার দরওয়াজা খুলতে মানা করেছিলাম প্রত্যুষ বাবু। যেটা হয়ে গেছে, কিন্তু কি ছিল ওগুলো সেটা আগে বলো আমাকে। এত কথার জবাব আমি দিতে পারবো না, শুধু একটাই কথা বলতে পারি, কাল রাত্রে আপনার সাথে যা যা হয়েছে ওটাকে একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যান। না, তোমাকে বলতেই হবে। কি হচ্ছে, কেন হচ্ছে এগুলো বলো তুমি আমাকে। আহ, আপনি যদি সত্যি জানতে চান তাহলে আমি আপনাকে বলবো, সবটা বলবো, কিন্তু আপনার আমাকে কথা দিতে হবে কি আপনি এ কথা পাঁচ কান করবেন না। অনেক ভরসা করে আপনাকে বলছি প্রত্যুষ বাবু, পারি তো আপনাকে ভরসা করতে প্রত্যুষ বাবু? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে নিঃসন্দেহে ভরসা করতে পারো। আহ, তাহলে তাহলে শুনুন সবটা। আজ থেকে মাস চারেক আগে আপনাদের কোম্পানির বড় বাবু, মতলব আপনারা যাকে বোস বলেন, উনি পাটনাতে এসেছিলেন কোনো একটা জরুরি কাজে। তা সেই সময় বাকি সকল গেস্ট হাউসে কনস্ট্রাকশনের কাজ চলার কারণে উনি এই গরিব দুলালের গেস্ট হাউসে উঠতে বাধ্য হন। তারপর সামনে কেন দুলালদা বলো। কিন্তু তার আগের দিন থেকে আমার তবিয়ত বহুত খারাপ চলছিল, তাই বড় বাবুর জন্য খানা বানিয়ে আর গেস্ট হাউসের চাবি নিয়ে আসা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই কোনো উপায় না পেয়ে আমি আমার আমার বেটি, আমার লাডলি, আমার অভয়াকে বললাম বড় বাবুর জন্য খানা বানিয়ে নিয়ে আর গেস্ট হাউসের চাবি নিয়ে বড় বাবুকে দিয়ে আসতে। তারপর লেকিন তখন আমি জানতাম না ওইটা আমার জিন্দগির সবসে বড় ভুল আছে, সবসে বড় গলতি আছে প্রত্যুষ বাবু। এই কথা আমি জানতাম না। বেরোনোর আগে ওকে একবার কাছে ডাকলাম, দেখে শুনে সবকিছু বুঝিয়ে দিলাম, কিন্তু কিন্তু আমি কি আর জানতাম প্রত্যুষ বাবু, আমি কি আর জানতাম
আমার লাডলিটার সাথে এটাই আমার শেষ দেখা আছে প্রত্যুষ বাবু। আমি কি আজ জানতাম আমার লাডলিকে আর কোনোদিনও দেখতে পারবো না প্রত্যুষ বাবু। আমি তো জানতাম না এই কথা প্রত্যুষ বাবু, আমি তো জানতাম না। আমার আর বুঝতে বাকি নেই যে এই ঘটনা কোন দিকে এগোচ্ছে। দুলালদা যত বলছে আমার শরীরের রক্ত লাভার মতো গরম হয়ে ফুটছে। তারপর তারপর অনেকটা বেলা হয়ে যায়, আমার মেয়ের কোনো খবর নেই। প্রায় ঘন্টা খানেকের বেশি হয়ে যায়, কিন্তু আমার বাড়ি থেকে গেস্ট হাউস যাতায়াত করতে 1 ঘন্টার বেশি লাগার কথা না, সেখানে 1.5 ঘন্টা পার হয়ে যায়। তাই আমার এবার বহুত চিন্তা হতে শুরু করে। তাই আমি তাই আমি আপনাদের বড় বাবুকে একটা কল করি। প্রথমে উনি কল ধরেন না, বেশ কয়েকবার ট্রাই করার পরে উনি কল রিসিভ করেন। আমি অনেকবার হ্যালো হ্যালো বলি, কিন্তু কিন্তু উনি কোনো জবাব দেন না। বেশ কিছুক্ষণ পরে উনি উনি নিজেই কথা বলে ওঠেন। উনি বলেন যে, দুলাল, তোর মেয়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তুই জলদি চলে আয় গেস্ট হাউসে। আমি খুব ভয় পেয়ে যাই। আমি তাড়াতাড়ি জোর গায়ে উঠে আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ি গেস্ট হাউসে আসার জন্যে। ফোনে তখন চার্জ খতম হয়ে যাওয়ায় আমি আর বড়বাবুকে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারি নাই। কিন্তু আমি তাড়ি ঘাড়ি করে জলদি সে সাইকেল চালিয়ে গেস্ট হাউসে পৌঁছে। কিন্তু আমার থোড়া সা আজীব লাগে বাইরে থেকে গেস্ট হাউসের দরওয়াজা আর জানলা বন্ধ দেখে। দিনের বেলাতে বড়বাবু দরওয়াজা আর জানলা কেন বন্ধ রেখেছে এই ব্যাপারে আমার বহুত আজীব লাগে। কিন্তু মেয়ের কথা ভেবে আমি জলদি সে গেস্ট হাউসের দরওয়াজা খুলি। কিন্তু কিন্তু দরওয়াজা খুলে আমি যা দেখলাম তা মনে পড়লে আমার মনে হয় আমাকে নরকের সাজা দিলে আমি কম কষ্ট পেতাম প্রত্যুষ বাবু। আমাকে নরকের সাজা দিলে আমি কম কষ্ট পেতাম। ও আরো ছেলেরা একটু মজা করে নিয়েছে, একটু বাড়াবাড়ি হয় আমার বিটিয়ার প্রাণটা আর থাকে না। আমার বিটিয়া পালানোর চেষ্টা করলে ওরা ওকে জবরদস্তি পাশের খেতে নিয়ে এই পর্যন্ত শুনে আমার কানে আর কোনো কিছু ঢুকছে না। আমার মাথায় শুধু একটাই জিনিস চলছে, প্রতিশোধ।
এরপর ওই জানোয়ারটা বলে ক্ষতিপূরণ হিসেবে আমাকে 10,000 টাকার একটা বান্ডিল দেবে। আমার বেটিয়ার প্রাণের বদলে আমার 10,000 টাকা দেওয়ার কথা বলে ওই সুয়ারের বাচ্চাটা মাতুস বাবু। আমি আমার বিটিয়ার কাছে মাফি মাগতে থাকি পতিস বাবু, আমার মাফ করে দে মা, আমার মাফ করে দে রে, আমি পারিনি তোকে বাঁচাতে মা। তোর এই বাপকে ক্ষমা করে দিস বেটিয়া, তোর এই বাপকে ক্ষমা করে দিস রে বেটিয়া, ক্ষমা করে দিস তোর এই বাপকে। দুলালদাকে আশ্বস্ত করতে দুলালদার হাত দুটো ধরে দুলালদাকে এটুকু বললাম, অভয় আমার বোনের মতো ছিল, ওকে তো আর ফিরিয়ে আনা সম্ভব না, কিন্তু আমি তোমাকে এটুকু আশ্বস্ত করতে পারি যে এই শয়তানরা ওর সাথে এরকম করেছে তাদের শাস্তি আমি দেব, এর শাস্তি তারা পাবেই, অভয়া বিচার পাবে। হ্যালো প্রত্যুষ, বলছি কাল রাত্রে বসের মার্ডার হয়েছে বুঝলি। আমরা সেখানেই যাচ্ছি এখন। প্রতিবেশীরা আজকে সকালে বোধহয় বডি ডিসকভার করেছে, তারপরে পুলিশকে ফোন টোন করেছে। সুকান্ত চলে গেছে, ও বলছে ফোন করে যে খুবই নাকি ভয়াবহ অবস্থা, বুকের পাঁজরের হাড় নাকি কিছু একটা দিয়ে খুব জোরে আঘাত করে ভেঙে দেওয়া হয়েছে, সারা শরীরে অনেক ক্ষত বিক্ষতর চিহ্ন, মাথাটাও ভয়ঙ্কর কিছু একটা দিয়ে থেতলে দিয়েছে, আর চোখের মনির কোটরে দুটো চোখ নেই, যাচ্ছে রে অবস্থা। তুই তাড়াতাড়ি আয় বুঝলি তো, আমরা এগোচ্ছি। প্রত্যুষ, হ্যালো হ্যালো।